সবাইকে স্বাগতম আজকের ক্লাসে। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে আমরা যুক্তিবিদ্যা প্রথম পত্রের যুক্তি উপাদানের বাকি অংশগুলো আলোচনা করব। শব্দ, আমরা গত ক্লাসে দেখেছি পদ কি, আজকে দেখব শব্দ কি। শব্দ হচ্ছে অর্থপূর্ণ বর্ণ বা বর্ণ সমষ্টিকে শব্দ বলে। কতগুলো অক্ষর নিয়ে একটা শব্দ তৈরি হয়। যুক্তিবিদ্যার আলোচনায় যখন আমরা আলোচনা করি তখন যুক্তি বা অনুমান হচ্ছে যুক্তিবিদ্যার মূল আলোচ্য বিষয়। আর এই অনুমানটা যখন ভাষায় প্রকাশিত হয় তখন তাকে যুক্তি বলে। আর যুক্তিতে কতগুলা বাক্য ব্যবহৃত হয়, যুক্তি বাক্য যাকে আমরা বলি। এই যুক্তি বাক্যের আবার রয়েছে পদ। এই পদগুলা সম্পর্কে আমরা জেনেছি। আর এই পদগুলার কিন্তু একটা আবার শব্দ। কোন শব্দগুলো আমরা পদ বলবো, কোনগুলাকে পদ বলবো না, এটার জন্যই মূলত আমাদের শব্দটা পড়া। তাহলে শব্দ হচ্ছে অর্থপূর্ণ বর্ণ বা বর্ণ সমষ্টিকে শব্দ বলে। শব্দ একটি অক্ষর বা একাধিক অক্ষর দ্বারা গঠিত হতে পারে। সহজ বিষয় যেমন মা বা মাটি ইত্যাদি। তাহলে শব্দ একটা অক্ষর বা একাধিক অক্ষর দ্বারা গঠিত হতে পারে। যুক্তিবিদ থমাস তিনি শব্দ সম্পর্কে বলেছেন, শব্দ হচ্ছে এক প্রকার কণ্ঠধ্বনি যা মনের কোনো ধারণার প্রতিনিধিত্ব করে অথবা ধারণা প্রকাশ করে। অর্থাৎ শব্দ হচ্ছে এমন ধারণা যা আমাদের মনের কোনো ধারণার প্রকাশ করে, এটাই হচ্ছে শব্দ। তাহলে মূল বিষয় এরপরে আসি, শব্দের শ্রেণী বিভাগ। শব্দ শ্রেণী, সকল শব্দ কিন্তু পদ নয়। আমরা শব্দটা আলোচনা করতেছি মূলত আমাদের পদটা সহজে বোঝার জন্য। যুক্তি বাক্যে পদসমূহ আমরা ব্যবহার করি। যুক্তি বাক্যে এখন পদ বুঝতে হলে শব্দটাকে বুঝতে হবে। কারণ সকল শব্দ তাহলে কি নয়? পদ নয়। যুক্তিবিদগণ শব্দকে 3 ভাগে ভাগ করেছেন। কয় ভাগে? 3 ভাগে। পদযোগ্য শব্দ, সহপদযোগ্য শব্দ এবং পদাযোগ্য শব্দ। আমরা একটু বোঝার চেষ্টা করি। পদযোগ্য শব্দ অর্থাৎ যে সকল শব্দ একটা যুক্তি বাক্যের পদ হিসেবে ব্যবহৃত হওয়ার যোগ্যতা রাখে। পদ হিসেবে বলতে উদ্দেশ্য এবং বিধেয় হিসেবে আমরা পদ আগে ক্লাসে পড়েছি। অর্থাৎ যে সকল শব্দ একটা যুক্তি বাক্যের উদ্দেশ্য এবং বিধেয়ে ব্যবহৃত হতে পারে সেই সকল শব্দকে আমরা বলতেছি কি? পদ। যেমন টিনা হয় মেধাবী। এই বাক্যে আমরা একটা উদ্দেশ্য এবং একটা বিধেয় দেখতে পাচ্ছি। আমরা জানি পদ হচ্ছে কি? পদের ইংরেজি টার্ম, যার অর্থ হচ্ছে প্রান্ত বা সীমা। অর্থাৎ একটা যুক্তি বাক্যের প্রান্তে, 2 প্রান্তে যে শব্দগুলাই ব্যবহৃত হয় তাদেরকে আমরা পদ বলি। তাহলে তৃণা ও মেধাবী এই দুইটা এই যুক্তি বাক্যে বা বাক্যের 2 প্রান্তে ব্যবহৃত হয়েছে। অর্থাৎ যেই শব্দগুলো আমরা যুক্তি বাক্যে পদ হিসেবে ব্যবহৃত করতে পারবো, পদের যোগ্যতা রাখে, তাদেরকে আমরা পদযোগ্য শব্দ বলে থাকি। এরপর হচ্ছে সহপদযোগ্য শব্দ। সহপদযোগ্য শব্দ কোনগুলা? যে শব্দগুলা সরাসরি পদ হিসেবে ব্যবহৃত হয় না। যেমন উপরের উদাহরণে টিনা বা মেধাবী শব্দ, এই 2টা শব্দ কিন্তু সরাসরি পদ হিসেবে ব্যবহৃত হয়েছে। কিন্তু সহপদযোগ্য শব্দগুলা সরাসরি পদ হিসেবে ব্যবহৃত হবে না, হয়তো বা পদের সাথে যুক্ত হয়ে ব্যবহৃত হবে। সেসব শব্দগুলোকে আমরা বলছি সহপদযোগ্য শব্দ। যেমন হচ্ছে টি টা খানা। অর্থাৎ এই টি টা
এই শব্দগুলা আমরা কিন্তু সরাসরি কোন যুক্তি বাক্যে বা কোন বাক্যে উদ্দেশ্য বা বিধেয় হিসেবে ব্যবহার করতে পারি না। এগুলো অন্য শব্দের সাথে যুক্ত হয়ে পদে বা এটা বাক্যে ব্যবহৃত হয়। যদি বলি আমটি হয় পাকা, তাহলে এখানে আমরা দেখছি টি শব্দটা অন্য একটা পদযোগ্য শব্দের সাথে যুক্ত হয়ে ব্যবহৃত হচ্ছে বাক্যে, তাই জন্য এটা হচ্ছে সহপদযোগ্য শব্দ। এরপর আসি পদাযোগ্য শব্দ। পদাযোগ্য মানে পদের অযোগ্য, যে সকল শব্দ কোন যুক্তি বাক্যের উদ্দেশ্য বা বিধেয় হিসেবে ব্যবহৃত হওয়ার যোগ্যতা রাখে না, সে সকল শব্দকে বলা হয় পদাযোগ্য শব্দ। যেমন বাহ, ছি, আহ, এইগুলা কিন্তু কোন ধরনের যুক্তি বাক্যের উদ্দেশ্য বা বিধেয় হিসেবে ব্যবহৃত হতে পারে না, ব্যবহার হওয়ার হয় না বলে এই ধরনের শব্দগুলোকে আমরা পদাযোগ্য শব্দ বলে থাকি। আশা করি তোমাদের এই তিন ধরনের শব্দের শ্রেণী বিভাগ আমরা তিন ধরনের শব্দ পাই, পদযোগ্য, সহপদযোগ্য এবং পদাযোগ্য শব্দ। এই তিন ধরনের শব্দ শ্রেণী বিভাগটা তোমাদের কাছে পরিষ্কার হয়েছে। এরপরে আমরা আলোচনা করব পদের ব্যক্তার্থ ও যথার্থ। তোমাদের এই দুইটা শব্দ তোমাদের কাছে নতুন হতে পারে, তাও আমরা সহজেই বোঝার চেষ্টা করব। প্রথমে যদি আসি ব্যক্তার্থ। ব্যক্তার্থ পদের ব্যক্তার্থ বলতে আমরা কি বুঝি? ব্যক্তার্থ হচ্ছে কোন পদের ব্যক্তার্থ বলতে ওই পদের পরিমাণ বা সংখ্যার দিকে বোঝায়। আমরা সহজে বোঝার চেষ্টা করব। ব্যক্তার্থ যখনই বলবো তখনই মনে করব এটা পরিমাণ বা সংখ্যাকে নির্দেশ করবে। আমি আবার বলছি, ব্যক্তার্থ বললেই আমরা বুঝে নেব এটা ওই পদের সংখ্যা বা পরিমাণের দিককেই নির্দেশ করছে। তাহলে আমাদের সহজে মনে থাকবে, মানে একটা ছোট ওয়ার্ডের মাধ্যমে ওই ব্যক্তার্থ জিনিসটাকে আমরা শিখে নিলাম। পরিমাণ বা সংখ্যা যখন বুঝাবে তখন আমরা বলবো এটা ব্যক্তার্থ। কেমন? যদি বলি জীব, এই জীব পদের ব্যক্তার্থ কি? এই জীব পদের ব্যক্তার্থ বলতে অতীত, বর্তমান, ভবিষ্যতের সকল জীবকেই কিন্তু বোঝায়। এই জীবের মধ্যে যখনই আমি জীব বলছি তখন অতীত, বর্তমান, ভবিষ্যৎ সকল জীবকে বোঝাচ্ছে। এই যে সকল জীব বলতে এখানে সকল শব্দটাই পরিমাণ বা সংখ্যাকে নির্দেশ করে, কিন্তু সব এই সকল এটা পরিমাণ বা সংখ্যার দিককে নির্দেশ করে। সকল থেকে আমরা বুঝতে পারতেছি এই সকল বা সব জীব যখন বলি তখন এর থেকে আমরা বুঝতে পারছি এটা পরিমাণ বা সংখ্যার দিকে নির্দেশ করছে। এই জিনিসটা যদি পরিষ্কার হয়। এরপরে যথার্থ। ব্যক্তার্থ যেভাবে সহজে বুঝছি, যথার্থটা আমরা এভাবে সহজে বোঝার চেষ্টা করব। পদের যথার্থ হচ্ছে গুণের দিক। তাহলে সহজে কিভাবে মনে রাখবো? ব্যক্তার্থ হচ্ছে পরিমাণের দিক, যথার্থ হচ্ছে গুণের দিক। এই দুই লাইনে আমরা যথার্থ এবং ব্যক্তার্থকে মনে রাখবো। যথার্থ হচ্ছে গুণের দিক, ব্যক্তার্থ হচ্ছে পরিমাণের দিক। গুণের দিক কিভাবে? গুণের দিক যেটি এমন গুণ যে গুণ সবার মাঝে সাধারণ মানে হচ্ছে কি, ইংরেজিতে যদি বলি কমন, যেটা সবার মাঝে বিদ্যমান থাকে। সাধারণ এবং আবশ্যিক, মাস্ট বি থাকতে হবে, আবশ্যিকভাবে বর্তমান থাকবে, এই ধরনের গুণ। একটা হচ্ছে কমন আর একটা হচ্ছে মাস্ট বি থাকতে হবে। কমন সবার মধ্যে, যেটা কমন এবং মাস্ট বি যে গুণটা থাকবে সেটাই হচ্ছে পদের যথার্থ। আমি আবার বলছি, যেটা সাধারণ ও আবশ্যিকভাবে অর্থাৎ কমন ভাবে সবার মাঝে এবং মাস্ট বি, তাকে বাদ দেওয়া যাবে না। এই ধরনের
গুণকে বলা হয় পদের যথার্থ। উদাহরণের মাধ্যমে আমরা বোঝার চেষ্টা করি। যদি মানুষ পদের যথার্থ বলি তাহলে বলবো মানুষ পদের যথার্থ হচ্ছে জীববৃত্তি ও বুদ্ধিবৃত্তি, এই দুইটা হচ্ছে মানুষ পদের যথার্থ। কিভাবে? এই জীববৃত্তি এবং বুদ্ধিবৃত্তি সব মানুষের মধ্যে সাধারণভাবেই কিন্তু থাকে, কমন। কোনো মানুষ এমন নেই যে জীববৃত্তি নেই। আবার বুদ্ধিবৃত্তি যদি বলি, এই বুদ্ধিবৃত্তি যথার্থটাও কিন্তু সব মানুষের মধ্যে বিদ্যমান, আবশ্যিক এবং সাধারণভাবে। তাই জন্য বলা হচ্ছে এমন গুণকে যথার্থ বলা হয় যেটা সাধারণ এবং আবশ্যিকভাবে জীববৃত্তি এবং বুদ্ধিবৃত্তির মতো সাধারণ ও আবশ্যিকভাবে বিদ্যমান থাকবে। তাহলে পদের ব্যাখ্যার্থ ও যথার্থ এই দুইটা দিক আমাদের কাছে নিশ্চয়ই পরিষ্কার হয়েছে। আর যদি কোনো বোঝার সমস্যা হয়ে থাকে তোমরা কমেন্ট করে আমাকে জানাবা। এরপরে আমরা একটা চার্টের মাধ্যমে, এটা ডায়াগ্রামের মাধ্যমে বোঝার চেষ্টা করি। দুঃখিত। যদি প্রথমটা হচ্ছে প্রথম সার্কেল, যেটা ব্যাখ্যার্থ অনুসারে দেখছি আমরা। প্রথম যেটা সার্কেল ব্যাখ্যার্থ অনুসারে যদি খেয়াল করি, প্রথম যে সার্কেলটা এটা হচ্ছে ব্যাখ্যার্থ অনুসারে, আর দ্বিতীয় যে সার্কেলটা হচ্ছে যথার্থ অনুসারে। তো প্রথম সার্কেলে যদি ব্যাখ্যার্থ অনুসারে যখন আমরা সৎ মানুষ বলছি তখন কিন্তু আমরা সব মানুষকেই বোঝাচ্ছি, অর্থাৎ পরিমাণকে বোঝাচ্ছি এখানে। আবার যখন মানুষ বলছি তখন কিন্তু সব মানুষকেই বোঝাচ্ছি। আবার যখন প্রাণী বলছি সেক্ষেত্রেও কিন্তু সব প্রাণীকেই বোঝাচ্ছি। এটা হচ্ছে ব্যাখ্যার্থের দিক। আবার যথার্থের দিকে যদি আসি, যখন প্রাণী বলছি, যথার্থ বলতেই হচ্ছে গুণ, তখন প্রাণী বলতে একটা মাত্র গুণকে বোঝাচ্ছি, সেটা হচ্ছে প্রাণিত্ব। আর যখন মানুষ বলছি সেক্ষেত্রে আমরা দেখতেছি জীববৃত্তি এবং বুদ্ধিবৃত্তি দুইটা গুণকে বোঝাচ্ছে। একইভাবে যখন সৎ মানুষ বলছি, আমরা যখন বলছি সৎ মানুষ, সেক্ষেত্রে আমরা এখানে জীববৃত্তি, বুদ্ধিবৃত্তি, সততা তিনটা গুণকে পাচ্ছি। এখন এই এই দুইটা সার্কেলে যদি আমি তুলনা করি, যখনই সৎ মানুষ বলছি তখন কিন্তু আমার ব্যাখ্যার্থ কিন্তু কমে যাচ্ছে। কেন? কারণ আমি মানুষ থেকে শুধুমাত্র সৎ মানুষের কথা বলছি, অসৎ যে মানুষগুলা তাকে আমি বাদ দিয়ে দিয়েছি। অর্থাৎ আমি যদি বলি এই সার্কেলটাতে শুধুমাত্র সৎ মানুষ আছে, অসৎ মানুষ কিন্তু নেই, সেই ক্ষেত্রে পরিমাণটা কি বাড়লো না কমলো? অবশ্যই কমলো। পরিমাণ কমা মানে ব্যাখ্যার্থ কমা। যখনই ব্যাখ্যার্থ কমে গেল সৎ মানুষের, আমরা যদি একটু খেয়াল করি, যখনই ব্যাখ্যার্থ কমে গেল তখন সৎ মানুষ যখন বলছে ব্যাখ্যার্থ কিন্তু কম, তখন কিন্তু তার যথার্থ কিন্তু বেড়ে গেল। অর্থাৎ আমরা যথার্থ বলতে গুণ পাচ্ছি তিনটা, জীববৃত্তি, বুদ্ধিবৃত্তি, সততা। যখনই ব্যাখ্যার্থ কমে গেল তখন যথার্থ কিন্তু বেড়ে গেল। এটা হচ্ছে ব্যাখ্যার্থের সাথে যথার্থের সম্পর্ক। আবার যদি আমি প্রাণীতে আসি, প্রাণী যখন বলছি তখন আমার ব্যাখ্যার্থ কি বাড়লো না কমলো? এই ক্ষেত্রে প্রাণী বলতে এই পুরো সার্কেলটাকে বোঝাচ্ছে, কিন্তু প্রাণী বলতে এই পুরো সার্কেলটাকে বোঝাচ্ছে, সেক্ষেত্রে ব্যাখ্যার্থ বেড়ে গেছে।
প্রাণীর ব্যাক্টার্য অর্থাৎ পরিমাণটা বাড়ছে। পরিমাণ যখন বাড়ে বা ব্যাক্টার্য যখন বাড়ে তখন যথার্থ কমে যায়। কিভাবে? আমি যদি একটু খেয়াল করি, সব প্রাণী যখন বোঝাচ্ছি তখন আমার প্রাণীর ক্ষেত্রে গিয়ে আমি শুধুমাত্র গুণ বা যথার্থ পাচ্ছি একটা, সেটা হচ্ছে কি প্রাণিত্ব। অর্থাৎ তাহলে যখন ব্যাক্টার্য বাড়ে বা পরিমাণ বাড়ে, যখন যথার্থ কিন্তু কমে যায়, আর যখন ব্যাক্টার্য কমে তখন যথার্থ বেড়ে যায়। এই যথার্থ ব্যাক্টার্য হ্রাস বৃদ্ধি এই জিনিসটা যদি তোমরা না বুঝে থাকো এতটুকুতে, তাহলে প্রশ্ন করবা। আশা করি বুঝছো, খুব সহজ জিনিস। কিছু প্রশ্ন তোমাদের জন্য রয়েছে। এই প্রশ্নগুলা যেগুলো আলোচনা করেছি গত ক্লাস বা আজকের ক্লাসে, ওখান থেকে যুক্তিবিদ্যায় শব্দ কত প্রকার, শব্দ কত প্রকার, 2, 3, 4, 5 তোমরা উত্তর দিবা। সকল প্রেসিডেন্ট হয় মরণশীল। এখানে যে আন্ডারলাইন করছি এটা প্রত্যয়টা কি? এটা কি সহপদযোগ্য শব্দ, পদযোগ্য শব্দ, পদ অযোগ্য শব্দ নাকি পদ? উত্তরটা দিবা। সাবাস। বাংলাদেশ, এখানে ক্রিকেট লিখতে গিয়ে একটু ভুল হয়েছে। সাবাস, বাংলাদেশ ক্রিকেট দল সিরিজ জিতেছে। এখানে সাবাস শব্দটি কি? এখানে সাবাস শব্দটি কি? পদ, পদযোগ্য শব্দ, সহপদযোগ্য শব্দ নাকি পদ অযোগ্য শব্দ বা পদাযোগ্য শব্দ? দিবা। পদের ব্যাক্তার্থ, এখানে ব্যাক্তার্থ বানানটা ভুল হয়েছে। পদের ব্যাক্তার্থ প্রকাশ করে গুণ, খ গুণ ও পরিমাণ, গ অবস্থান, ঘ পরিমাণ। 5 পদের যথার্থ প্রকাশ করে গুণ, গুণ ও পরিমাণ, অবস্থান, পরিমাণ। 6 ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ছিলেন একজন পণ্ডিত ব্যক্তি। এটা একটা উক্তি। এই উক্তিতে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর যথার্থ হলো জীববৃত্তি, বুদ্ধিবৃত্তি, পাণ্ডিত্য। নিচের কোনটি সঠিক? ক 1, 2 ও 3, খ 1, 2, গ 1, 3, খ 2, 3। তোমরা এই 6টা এমসিকিউর উত্তর পারবে আশা করি। না পারলে বা না বুঝে থাকলে, এই ক্লাসে কিছু না বুঝে থাকলে কমেন্ট করে জানাবা। তো সবাই ভালো থাকবা। সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের ক্লাসে থাকার জন্য।